রাত তখন প্রায় 11:30। আমার কাছে হঠাৎ ফোন আসে চিন্ময় সরকার দাদার। আমি তখন একটা ফ্যামিলি প্রোগ্রামে ছিলাম সিলেটে। আর আমি তখন বিলিভ করতে পারছিলাম না। কারণ আমার থেকে মনে হচ্ছিল আমি জাস্ট একটা জিনিসই কনফার্ম করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে গিয়ে যে আমাকে জাস্ট জানিয়েছে অ্যাক্সিডেন্ট করেছে। বাট অ্যাক্সিডেন্ট করে সারভাইভ করেছে কি বা আ কি হলো এটা জাস্ট জানতে চাচ্ছিলাম। আমি কনফার্ম হতে চাচ্ছিলাম। তাই জনে, জনে ফোন করা শুরু করলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কনফার্ম হলাম সে স্পট ডেড। তো আক্ষেপ এটাই যে যদি আহত হইতো তাহলে হয়তোবা কিছু করার থাকতো। কিন্তু জায়গাতেই শেষ, এটা আসলে মেনে নেওয়া কোনোভাবেই। তারপর ওখান থেকে আমার খুব অসুস্থ, ঠান্ডা। তারপরেও আমি ওই রাতে ওখান থেকে রওনা হই ভোর রাতের দিকে। কোনোভাবে ঢাকায় এসে পৌঁছাই। এর মধ্যে আমাদের টিমমেটরা সবাই হসপিটালে সেই রাতেই। সেই রাত 11:30 12টা থেকেই টিমমেটরা প্লাস হচ্ছে গিয়ে রোড রাইডার্সের হাসান সেতু ভাই, চিন্ময় দাদা সহ আরো যারা ছিল তারা সবাই ওখানে উপস্থিত ছিল। বাট আক্ষেপ একটাই যে কিছু করার ছিল না। যদি আহত হইতো হয়তো আমরা সর্বোচ্চ জান-প্রাণ ঢেলে দিয়ে তার পাশে দাঁড়াতাম, কিছু করার চেষ্টা করতাম। আমাদের সাথে অনেক সুখের মুহূর্ত বা স্মৃতি। আমি মনে করি আমার যে টিমমেট আমরা যে বলি এবং হাতে গড়া একটা যদি টিমমেট কেউ আমার থাকে সেটা হচ্ছে গিয়ে জামিল। কারণ প্রথম যখন শুরু করে তখন একটু আড়ষ্টতা ছিল, জড়তা ছিল, প্রেজেন্টেশনে একটু উইক ছিল। বাট আমি সবসময় তাকে একটা জিনিস বলতাম যে পসিবল, হবে, লেগে থাকো, হবে হবে, এটা কোনো প্রবলেম না, একটু দেরি হোক, হবে। 2 ঘন্টার শুট অন্যরা যেখানে 1-2 ঘন্টায় করে ফেলতো, ওর একটু সময় লাগতো। সারাদিন হোক, কোনো প্রবলেম নাই। আমার কেন জানি মন বলতো ও পারবে। তো ঠিকই, কিন্তু ও রেগুলার যখন কাজ করা শুরু করলো তখন কিন্তু সে ঠিকই আস্তে, আস্তে লাস্টের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সে কি পরিমাণ ডেভেলপ করে আসছে। আমার দেখা একটা ছেলে যে তার যে প্রবলেমগুলা নিয়ে সে ওয়ার্কআউট করছে। ওয়ার্কআউট করে ওগুলো সলিউশন করেছে। ও নিজে, নিজে প্র্যাকটিস করেছে। তার প্রবলেম ছিল সে ওগুলোকে আইডেন্টিফাই করেছে, ওগুলোকে নিজে, নিজে ওয়ার্কআউট করেছে, ওটা সলিউশন করেছে, নিজেকে একটা ফাইনাল ম্যাচিউরড প্রোডাক্ট হিসেবে সে তুলে নিয়ে এসছে। জামিল মূলত রোড রাইডার্সের একজন মেম্বার। রোড রাইডার্স থেকেই আমরা তাকে পিক করি আমাদের সাথে, আমাদের টিমমেট হিসেবে। সে সোশ্যাল মিডিয়ার কাজগুলো দেখতো, ভিডিও প্রেজেন্টেশনগুলো দেখতো। তারপর আস্তে, আস্তে অন্যান্য আমাদের প্ল্যানিংগুলোতেও সে ম্যানেজার রোল প্লে করা শুরু করলো। মূলত আমি বলবো যে একটা ছেলে যে নিজেকে রিফাইন করতে, করতে আস্তে, আস্তে অন্যান্য কাজগুলো বাগিয়ে নিয়েছে, যেটা অন্যরা পারে নাই। অন্যরা, আমি মনে করি এটা তার জন্য একটা অনুকরণীয় একটা বিষয় যে এই ছেলেটা সবগুলো আসলে কমপ্লিট করতে পারছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যারা আমার টিমমেট ম্যাক্সিমামই এখানে পড়ালেখা করে। তা আমি পড়ালেখা করার জন্য সবসময় আমরা চেষ্টা করি একটা স্বাধীনতা দেওয়ার। পরীক্ষা থাকলো বা ক্লাস থাকলো বলে গেলে আমাদের কোনো আমরা বাধা দেই না। আমরা চাই এটা পড়ালেখার পাশাপাশি করুক, পড়ালেখাটা আগে। তো জামিলও এরকম পড়ালেখার সাথে সাথে মাত্র সে অনার্সটা ফার্মেসিতে অনার্স শেষ করেছে। এখন হয়তো বা আরও বেটার কোনো প্ল্যাটফর্মে যাবে বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জবে যাবে, কিন্তু ঠিক এই মুহূর্তেই এই দুর্ঘটনাটা। আমার থেকে একটা কথা সবসময় মনে হতো যে আমি তার কাছে যেতে পারিনি। আমার এটা মনে হয় এটা আমার ব্যর্থতা। কারণ ওই সিনিয়র জুনিয়র, আমার অনেক জুনিয়র হওয়াতে একটা গ্যাপ ছিল। আমার থেকে মনে হয়েছে যে আমি যেচে গিয়ে তার সাথে কথা বলতাম যে জামিল কি অবস্থা, কি খবর, কি লাগবে, কিভাবে কি করবা, এরকম। কিন্তু ওকে কেমন জানি একটা বসের মতোই, যে জি দাদা, সবসময় একটা কথা বলতো, জি দাদা, ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা মনে হয় যে কেমন জানি
আমাকে ভয় পেত নাকি সম্মানের জন্য বা সম্মান দিত, এটা আমার কাছে অজানাই থেকে গেল। আমার কাছে ওর সুখ স্মৃতিগুলো থাকবে এবং আমি বলবো এখানে যারা টিমমেট অন্যরা আছে সবাই ওকে মিস করবে। তো অনেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের যে বিষয়টা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা জানতে চেয়েছেন। আসলে বনানী থেকে কাকলী ফ্লাইওভারের সামনে একটা বনানীর দিক থেকে ট্যাক্সি এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সে ওখান থেকে যখন রাস্তায় পড়ে যায় তখন একটা লোডেড ট্রাক বা বাস, আমরা যতটুকু ভাবতেছি ট্রাকই হবে, তার উপর দিয়ে চলে যায়। তো এখানে কোনো ওভার স্পিডিং ছিল না, আর ও ওভার স্পিডিং করতোই না। আমাদের সাথে রাইড করছে আমরা ভালো মতো জানি, খুব ভালোভাবে সুন্দরভাবে আমাদের সাথে রাইড করতো। আর যেহেতু স্টান্ট রোড রাইডার্সে স্টান্ট টিমের সাথে জড়িত ছিল, তার বাইকের প্রতি দক্ষতা কি পরিমাণ থাকলে একটা স্টান্ট ম্যান হইতে পারে সেটা যারা স্টান্ট করেন বা স্টান্ট দেখেন তারা জানেন যে কতটুকু কন্ট্রোল বাইকের উপর ছিল বা আছে। এই জামিলের কিন্তু এই ধরনের ক্যাপাবিলিটি আছে যে একটা বাইককে কন্ট্রোল করার। বাট কেউ এসে ধাক্কা মেরে ফেলে দিলে এটা দুর্ঘটনা না, আমি বলবো হত্যাকাণ্ড। সো সবাই জামিলের জন্য দোয়া করবেন, জামিলের ফ্যামিলিকে যাতে এই শোক হয়ে উঠতে পারে। আমরা টিম বাইক বিডি অন্তত তার হঠাৎ হঠাৎ আমাদের আড্ডার মধ্যে যে মজা করত এগুলো কখনো আমরা ভুলব না। এটা আমাদের কাছে জামিল স্মরণীয় হয়ে থাকে। দোয়া করবেন। জামিলুর রহমান সৌভের মৃত্যুতে আমরা সবাই ব্যথিত এবং অনেক বেশি মর্মাহত। আসলে ওনার সম্পর্কে বলার মতো যদি বলতে হয় তাহলে উনি অনেক প্রাণচঞ্চল একজন মানুষ ছিলেন। অফিসটাকে অনেক মাতিয়ে রাখতেন ওনার কথা দিয়ে, ওনার অভিব্যক্তি, এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে উনি ওনার সাথে কথা বলার সময় মনেই হতো না যে আমরা অফিসে আছি। অনেক হাসি খুশি একজন মানুষ ছিলেন। তো সেই হিসেবে বলতে গেলে অনেক আমরা কি বলবো, আসলে এখন বলার মতো ভাষা নেই। কারণ সড়ক দুর্ঘটনাতে যে ব্যাপারটা হয়েছে আমার বেসিক্যালি এরকম বলার ভাষা নেই, কারণ ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর সবচেয়ে বড় ওনার একটা জিনিস আমার কাছে এখনো আছে, উনি ওটা আমাকে গিফট করেছিলেন, একটা উইন্ড ব্রেকার, যেটা আমি এখনো পরি। তো এখন ওটা যখন আমি পড়তে যাই তখন আমার অনেক খারাপ লাগে। আমার হয়তোবা মানে এটা কিভাবে অনুভূতিটা প্রকাশ করে আমি আসলে বুঝতে পারছি না। তো আশা করব আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবে, আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর ওনার পরিবারের জন্যও দোয়া করবেন। আসলে আমি রাফি ভাই আমাকে ফোন দেয় 12:30টার দিকে। তখন আমি আসলে ফোনটা দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কেন যেন একটা খটকা লাগে যে এই টাইমে কখনো কোনো কলিগ বা রাফি ভাই কখনো এই টাইমে ফোন দেয়নি আমাকে। তো যখনই আমি ফোনটা রিসিভ করে রাফি ভাই সঙ্গে সঙ্গে বলে যে জামিল ভাই মারা গেছে, আমরা এখানে যাচ্ছি। তো আসলে জিনিসটা আমি ওই সময় বিশ্বাস করতে পারি নাই, প্রায় 2-3 মিনিট এমনিতেই তাকাইছিলাম। তারপরে আরও বিভিন্ন 2-1 জনের কাছে ফোন দিয়ে জিনিসটা শিওর হইলাম। এটা খুবই দুঃখজনক, খুবই অল্প বয়সে মানুষটা চলে গেলো আমাদের ছাড়া। আর তার কথা বেশি মনে পড়ে কারণ একটা মজলিসে যখন অনেকেই কথা বলে, কাজ করে বা আড্ডা দেয়, একজন মধ্যমণি থাকে। তো জামিল ভাই অনেকটা এরকম ছিল যে তিনি একটা কথা বললে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলতো। রসিক মানুষ ছিল, খুব হাসাইতো, জোকস বলতো অনেক। এই জিনিসগুলো অনেক মিস করব। তো এইটাই আর কি, অনেক অল্প বয়সে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, আমরা সবাই তার জন্য দোয়া করব। আর যদি কেউ তার এলাকার দিকে যাই অবশ্যই তার কবরটা জিয়ারত করব, কারণ যখন কোনো পরিচিত মানুষ কবরের সামনে যায় তখন আল্লাহ তাআলা সেই মানুষটাকে রুহু সাময়িকক্ষণের জন্য ফেরত দিয়ে দেয় তার সালামের উত্তরটা দেওয়ার জন্য। তো আমরা এটা চেষ্টা করব যেন তার কবরটা জিয়ারত করতে পারি, পরিচিত যারা আছি তারা যাওয়ার চেষ্টা করবো। আর তার পরিবারের জন্য
দোয়া করতেছি, সবাই দোয়া করবেন, কারণ তার আম্মা অসুস্থ যতদূর শুনছিলাম। তো ওভারঅল ফ্যামিলিটা অনেক বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে মেন্টালি। আল্লাহ যেন তাদেরকে এটা কাটিয়ে ওঠার মতো শক্তি দেন, এতটুকু। রাতে 11:30টার পরপরই আমার ফোন আসে শুভ্র দাদার। তখন মানে ফোনটা রিসিভ করার সাথে সাথে দাদা বলে যে জামিল অ্যাক্সিডেন্ট করছে, একটু খোঁজ নাও তো। আমি সাথে সাথে চিন্ময় দাদাকে ফোন দিই। তখন চিন্ময় দাদা শুধু কাঁদতেছে আর বলল যে জোজো তুমি ঢাকা মেডিকেলে আসো। আমি কয়েক মিনিট ঘোরের মধ্যে ছিলাম যে এটা আমি কি শুনলাম। আমি সাথে সাথে রেডি হয়ে আমার অন্যান্য টিম মেম্বারদের সাথে যোগাযোগ করলাম, সবাই একসাথে গেলাম। মানে প্রস্তুত ছিলাম না যে তাকে এই লাশ হিসাবে দেখতে হবে। উনি সবসময় আমার হাতে রান্না খেতে চাইতো, আমাদের খুলনার পার্শে মাছ খাইতে চাইতো, সবসময় বলতো ভাই চলেন রান্না বান্না করেন, পার্টি করি, একদিন আপনার বাসায় খাওয়া দাওয়া করি। দীর্ঘদিন একসাথে পথ চলা, রোড রাইডার্সের সাথে, বাইক বিডির সাথে সবসময় একটা কোলাবোরেশন করা, সবসময় আমাকে নিয়ে দুষ্টামি করতো। আমি কখনো মানে রাগ করা তো দূরের কথা, ওনার দুষ্টামিগুলো এমন ছিল যে আমি আরো বেশি এনজয় করতাম। এই জিনিসগুলো অনেক মিস করব। সব সময় তার সাথে যোগাযোগ, তার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া কিছু বলার নেই। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে নিক। তার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ এখন, মেন্টালি সবাই অনেক ভেঙে পড়ছে। তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করি। সবাই জামিল ভাইয়ের জন্য দোয়া করবেন। হাসি খুশি একটা মানুষকে আমরা এত তাড়াতাড়ি হারাই ফেলবো এটা কখনো ভাবতেও পারিনি। জামিল ভাই মানুষটা খুবই হাসি খুশি একজন মানুষ ছিল। আমি কখনো ওনাকে মানে চিন্তা করতে দেখিনি। উনি সবসময় যতই টেনশন থাকুক না কেন, উনি হাসি খুশি, মানে চিন্তাগুলো একসময় হাসি খুশির মাধ্যমে উনি উড়াই দিত। আর আমাদের অফিসটা হলো সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে সবসময় মজা হইতোই। মানে আমরা কর্পোরেটভাবে কোনো দিনই থাকি নাই। হয়তো দাদা আমার সাথে ইয়ার্কি মারছে বা যেই আমাকে ইয়ার্কি মারুক না কেন, জামিল ভাই সবসময় কিছু না কিছু আমাকে ওই সময় খোঁচা দিতই। এই জিনিসটা খুব মিস করি জামিল ভাইয়ের। যাই হোক, জামিল ভাই যেখানে আছে ভালো থাকুক, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, এই দোয়া করি। 15 তারিখ রাত 8:25-এর দিকে জামিল ভাইয়ের সাথে মেসেঞ্জারে আমার কথা হলো। ভাই বলল যে ভাই বেরোন, আড্ডা দেই, চা খাই। তখনও বুঝতে পারিনি যে মানুষটার সাথে আমার লাস্ট আর কখনো দেখা হবে না। তার কয়েক ঘন্টা পর দাদা ফোন দিয়ে জানালেন জামিল ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমি বারবার দাদার কাছে জানতে চেয়েছিলাম যে কি হয়েছে দাদা, কি হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম জামিল ভাই আর আমাদের মাঝে নেই। জামিল ভাইয়ের সাথে আমি অনেকগুলো হাইওয়ে রাইডে গেছি, রোডের মাঝে আগে চলে গেলে দাঁড়িয়ে থাকা, অফিসের মধ্যে তার সাথে করা ফাজলামু, হাইওয়ে রাইড, এই জিনিসগুলো আমি সবসময় অনেক মিস করব। মানুষটা নেই, তবে একটা কথাই বলবো, আল্লাহ যেন মানুষটাকে জান্নাত নসিব করুক। আর যারাই জামিল ভাইয়ের বাসার ওই দিকে যাবেন, একটা রিকোয়েস্ট করব, জামিল ভাইয়ের কবরের ওখানে একবার যাওয়ার চেষ্টা করবেন। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। নতুন করে জামিল ভাইকে নিয়ে বলার মতো কিছুই নেই। জামিল ভাই হচ্ছে আমার পাশের ডেস্কেই হচ্ছে বসতেন। তো উনি খুব ভালো একটা কফি বানাতেন। তো মাঝে মাঝে বলতেন যে ভাই আপনার ব্ল্যাক কফিটা দেন, একটু ছিটিয়ে দিলে উপরে সেই টেস্ট হবে। তো বড় মতো সবারই হচ্ছে ভালো লাগতো। তো যেদিন হচ্ছে মারা যাবেন সেই দিন যে আশিক ভাই যেরকম মানে হচ্ছে বললেন যে হচ্ছে আশিক ভাইকে নক দিয়েছিলেন, উনি আমাকেও নক দিয়েছিলেন। নক দিয়ে বললেন যে হচ্ছে ভাই ফ্রি আছেন নাকি, বের হবেন নাকি, কোথাও যাবেন নাকি। অ্যারাউন্ড 7টা-8টার দিকে হবে নক দিয়েছিলেন। তো আমি তখন ঘুমিয়েছিলাম, যার জন্য হচ্ছে ওনার মেসেজের রিপ্লাইটা দিতে পারিনি। দেন রাত্রের 1:30টার দিকে যখন আমার ঘুম ভাঙে, তখন দেখি আমার ফোনের মধ্যে 37টা কল এসছে। তো পরে হচ্ছে সবাই হচ্ছে অফিস থেকেই হচ্ছে কল দিয়েছে। তো পরে হচ্ছে রাফি ভাইকে ব্যাক করার পরে শুনি যে হচ্ছে জামিল ভাই আর নাই। তো আমি তাকে বললাম যে হচ্ছে ভাই প্লিজ আপনি শিওর হয়ে দেন, তারপর আমাকে হচ্ছে বলেন যে হচ্ছে মানে অথেন্টিক নিউজটা আমাকে দেন। তো তারপর বললেন যে ভাই অথেন্টিক নিউজই এটা, আমি হসপিটালেই আছি আর জামিল ভাই মারা গেছেন।
অ্যান্ড দেন সাথে সাথে হচ্ছে এখান থেকে বাসা থেকে বের হয়ে যাই, বের হয়ে চলে যাই। জামিল ভাইয়ের ডিজাইনের প্রতি মানে হচ্ছে কনসেপ্ট ভালো ছিল। উনি আমাকে বলতেন যে ভাই এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি গ্রাফিটি অ্যাড করা যায় না, গ্রাফিটি করে কিছু একটা করা যায় না। তখন আমি হচ্ছে তাকে গ্রাফিটি বানিয়ে দিতাম। তো ওনার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে পিকচারটা ছিল জেএসএক্স এর সাথে তোলা, উনি ওয়ালের উপরে বসে আছেন এবং নিচে হচ্ছে ওয়ালটার মধ্যে হচ্ছে গ্রাফিটি করা। তার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে সেটা ছিল। উনি আমাকে প্রায় বলতেন ভাই থাম্বনেইলটা আমার এরকম লাগবে, আপনি এভাবে করে দিতেন। উনি কনসেপ্ট বলতেন, আমি তার মতো করে হচ্ছে বানিয়ে দিতাম। জামিল ভাইয়ের সাথে যদি হচ্ছে শ্যুটের এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে বলবো যে হচ্ছে অসাধারণ। আমরা শ্যুটে গেলে খুব গরমের মধ্যে হচ্ছে আমাদের শ্যুট করতে হয়, খুব রোদের মধ্যে হচ্ছে শ্যুট করতে হয়। তো তখন দেখা যায় যে হচ্ছে আমরা শ্যুট করছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, উনি হাসাচ্ছেন, উনি বলছেন যে ভাই জলদি করে ফেলি। খুব এনজয় করে হচ্ছে কাজগুলোকে করতেন। ওনার যদি রাইডিং স্কিলের কথা যদি বলি, মাশাল্লাহ ওনার রাইডিং স্কিল খুব ভালো ছিল। আমি তার পেছনে পিলিয়ন হিসাবেও হচ্ছে রাইড করেছি, তো উনি খুব ভালোই চালাতেন। কিন্তু এই ছোট একটা কারণে হচ্ছে আপনার গিয়ে এভাবে হচ্ছে চলে যাবেন, এটা বুঝতে পারিনি আমরা। সবাই ওনার জন্য হচ্ছে দোয়া করবেন যেন উনি জান্নাতবাসী হতে পারেন। অ্যান্ড উনি হচ্ছে খুবই রসিক একজন মানুষ ছিলেন। কখনো কারো সাথে হচ্ছে ঝগড়া লাগেনি, কখনো কোনো কিছু না। উনি অফিসকে পুরো মাতিয়ে রাখতেন, আর কিছুই বলার নেই। আসলে ওনার এইভাবে চলে যাওয়াটাকে হচ্ছে আমরা কেউই হচ্ছে মেনে নিতে পারিনি। আর এই হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়ার মতোও না। সবাই ওনার জন্য দোয়া করবেন। জামিল ভাইয়ের মতো এতটা প্রাণবন্ত মানুষ আমি আগে কখনো দেখিনি। তার ছোট ছোট বিষয়গুলোর প্রতি জানার এতটা আগ্রহ আমাকে তার প্রতি আরও কিউরিয়াস করে তুলতো। ভাই এই জিনিসটা কীভাবে হবে, ভাই ওই জিনিসটা কীভাবে হবে, ভাই একটু বলেন না, আমি একটু জানতে চাচ্ছি, ভাই এই বাইকটার মাইলেজটা কেমন। জাস্ট সে সবসময় হচ্ছে আমাদের সবাইকে মাতিয়ে রাখতো। তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশতের মেহমান করে নিক। আসলে যখন খবরটা শুনলাম তখন মানে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মানে সারা রাত ঘুমোতে পারিনি। আমি বাসায় ছিলাম, মেডিকেল যাওয়া হয়নি। তো মূলত জামিল ভাই আর আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখাশোনা করতাম। তো উনি ছিল টিম লিডার, দাদার পরে উনি ছিল আমার বস। আর আমাকে খুব ভালোভাবে কাজ বুঝিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কাজ কীভাবে করতে হবে উনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন। আসলে অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। আসলে আমাদের পুরো টিমটাই অ্যাকচুয়ালি আসলে পাথর হয়ে গেছিলাম। আর একটা প্রতিভা আসলে জ্বলে ওঠার আগেই নিভে গেল। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। আমিন।